আমি বললাম, ভাই, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। আমি অনেক দিনের উপোস। তোর দুলাভাই আমাকে অনেক দিন ধরে কিছু দেয় নাই। আমি খুব ক্ষুধার্ত। আমি খুব পিপাসিত। ভাই, তুই আমাকে একটু শান্তি কর। আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই। সে বলল, আপু, আমি তোমার আপন ছোট ভাই। আমি বললাম, ছোট ভাই তো কি হয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে, তখন কে ভাই, কে বাবা, কে কাকা, তা ভাবার উপায় থাকে না। তখন একটি মাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে, আর তা হলো একটু শান্তি। প্লিজ ভাই, কথা না বলে তুই আমাকে একটু শান্তি কর। অনেক দিন ধরে আমার মনটা অশান্ত হয়ে আছে। আমার ছোট ভাইকে বাচ্চা মনে করে আমি সুযোগ দিয়েছিলাম। তারপর আমার ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি উর্মিলা আক্তার উর্মি। আমার ডাক নাম উর্মি। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের গল্প। তখন আমার বয়স ছিল 19। আমি দেখতে অনেক সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ীও ছিলাম বটে। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি, আমার ভাই এবং আমার মা বাবা ছিলাম। মোট সদস্য সংখ্যা ছিল 4 জন এবং আমি ছিলাম সবার বড়। আমার ভাই ছিল আমার ছোট। তার বয়স ছিল 15। আমার ছোট ভাইয়ের নাম সাগর। সে ক্লাস 10-এ পড়ত। সে দেখতে অনেক কিউট ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম। তাকে দেখতে একেবারেই নায়কের মতো চেহারা ছিল। তাকে দেখলেই আমার অন্য কিছু করতে মন চাইত। আমাদের পরিবারের সবাই খুব সুন্দর ছিল। আমি যেমন সুন্দরী ছিলাম, আমার ভাইও আমার মতোই সুন্দর ছিল। আমার মা বাবাও অনেক সুন্দর ছিল। আমার ছোট ভাইয়ের চেহারাটা এতই কিউট যে তাকে দেখলেই আমার আদর করতে মন চাইত। মাঝে মাঝে আমি আমার বিয়ের আগে বিভিন্ন অজুহাতে তার সাথে বিভিন্নভাবে মজা করার চেষ্টা করতাম। বিয়ের আগে মাঝে মাঝে সে আর আমি একসাথে থাকতাম। প্রায় প্রায় আমি তার কাছে থেকে ভিন্ন কিছুর স্বাদ নেওয়ার চেষ্টা করতাম। সে তখন খুব ছোট্ট ছিল বিধায় খুব একটা বেশি বোঝত না। সে দেখতে অনেক সুন্দর হওয়ায় আমি তার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু তা কখনো প্রকাশ করতে পারিনি। মনে মনে অনেকবার তাকে কাছে পেতে চেয়েছিলাম, তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম এবং তার কাছ থেকে অনেক ভালোবাসাও পেতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস হয়নি বলার। কারণ সে তো আমার ছোট্ট ভাই। যদি কাউকে বলে দেয়। যাই হোক বন্ধুরা, এভাবে কাটছিল আমার দিন। আমার যখন বয়স 19, তখন আমার বিয়ে হয়ে যায় আমার এলাকা থেকে অন্য একটা গ্রামে। আমার যেখানে বিয়ে হয় সেখান থেকে আমাদের গ্রামের দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। সেখানে সংসার শুরু করি। প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। এমন ভালোবাসা দিত, মনে হয়েছিল যেন আমি স্বর্গে আছি। প্রথম যেদিন সে আমার কাছে আসতে চাইবে, তখন তো আমি খুব ভয় পেয়ে যাই। কারণ সে আমার থেকে বয়সে ছিল অনেক বড়। যেই কথা সেই কাজ। প্রথম দিন সে আমাকে এমন ভাবে দিয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বিয়ের 2-1 মাস আমার খুব ভালোই লাগছিল। সে আমাকে খুব সুখেই রাখছিল। কিন্তু এই সুখ আমার আর বেশি দিন রইল না। আমার কপাল খুবই খারাপ ছিল যে আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামীর গোপন একটি রোগ ধরা পড়ে, যার কারণে আমার স্বামী আমার কাছে ঠিকমতো আসতে চাইত না, আমাকে ভালোবাসতে চাইত না, আমার প্রতি তার কোনো ফিলিংস কাজ করত না, আর মাঝে মাঝে আমার সাথে খুব খারাপ আচরণ করত। আমার স্বামীর এই আচরণে আমি খুব কষ্ট পেতাম। আমি জানি না সে কেন আমার সাথে এই রকম আচরণ করত। তার আচরণে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করি।
আস্তে আস্তে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। সে আর আগের মতো আমাকে ভালোবাসে না। রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে। আমি যখনই তার কাছে যেতাম, ভাবতাম আজ তার সাথে সময় কাটাবো। আজকে আমরা স্বামী স্ত্রী মিলে একটু রোমান্টিক সময় পার করব। কিন্তু আমি চাইলে কি হবে? তাতে তো তার কোনো সাড়া পাইনি। আমি যতই তার কাছে যেতে চাইতাম, সে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে অনেক দূরে থাকতে শুরু করল। সে এখন আমাকে বিন্দু মাত্র সময় দেয় না। তার আচরণে এতটা পরিবর্তন দেখে আমি খুব বিস্মিত হই। আমাকে ভালোবাসার তার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই নাই। রাতে কিংবা দিনে সে কখনই আমার সাথে আকর্ষিত হওয়ার চেষ্টা করত না। আমাকে সব সময় সে ইগনোর করতে শুরু করল। তার এইসব দেখে আমার মনে অবস্থা আরও খারাপ হতে লাগল। তারপরেও আমি ভাবলাম, যাক শত হলেও সে তো আমার স্বামী। আজ আমাকে ভালোবাসে না, কিন্তু কাল তো ভাসবে। একদিন আমি ভাবলাম, যেহেতু তার আমার প্রতি কোনো টান নাই, আজকে তাহলে আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে আমি নিজেই উদ্বুদ্ধ করব। আজকে আমি তার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিব। সেদিন রাতে আমি অনেক চেষ্টা করার পরেও তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাই নাই। সেদিন রাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়ে আমি চুপ করে আমার রুমের এক পাশে বসে আছিলাম। হঠাৎ টেবিলের মধ্যে একটি ডাক্তারি রিপোর্ট দেখতে পেলাম। রিপোর্টটি দেখে আমার মাথা ঘুরতে শুরু করল। সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আমার স্বামীর বিশেষ হরমোন একেবারেই শেষ হয়ে গেছে। সে আর কোন দিন আমাকে সুখ দিতে পারবে না। রিপোর্টটি দেখে আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমার স্বামীর বিশেষত্ব নষ্ট হয়ে গেছে। এখন আমি কোনো আশায় থাকব? কিভাবে আমি তার সংসার করব? তার যে সমস্যা, সে তো আর কোনো দিন আমাকে সুখ দিতে পারবে না। আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না করছিলাম। এখন আমার কি হবে? কারণ আমার সবে মাত্র জীবন শুরু। স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ ছাড়া আমি কিভাবে থাকব? স্বামীর আনন্দ, সুখ না নিয়ে আমি কোনোভাবেই থাকতে পারব না। এই ভেবে আমি অনেক কান্না করতে থাকি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। মনে মনে ভাবলাম, এভাবে আমি আর স্বামীর সংসার করব না। যেই স্বামী আমার মন বোঝে না, যে আমাকে ভালোবাসা দিতে নাই পারুক, অন্ততপক্ষে মনের একটু শান্তি তো দিবে। তাই স্থির করলাম, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তারপর একদিন আমার ছোট্ট ভাই আমাদের শ্বশুর বাড়িতে আসে বেড়াতে। বেড়াতে এসে দেখে আমার ছোট্ট ভাই। আমার মনের অবস্থা একেবারেই খারাপ। আমি বললাম, আপু তোমার কি হয়েছে? আপু বলল, কিছু হয় নাই। আর শুধু কাঁদে। আমার ছোট ভাই ভেবেছিল মনে হয় আব্বু আম্মুর কথা মনে পড়ছে, তাই আপু কাঁদছে। তারপর আমার এই অবস্থা দেখে আমার ছোট্ট ভাই, আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বলে আমার বাড়িতে নিয়ে আসে। আমি আমার বাপের বাড়িতে এসে সব সময় নীরবে বসে থাকি আর সব সময় টেনশনে থাকি। আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম। আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। আমার ছোট ভাই আমার এই অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপু তোমার কি হয়েছে? দুলাভাই কি তোমাকে অনেক কষ্ট দেয়? দুলাভাই কি তোমার সাথে খারাপ আচরণ করে নাকি? না অন্য কিছু? আমি তাকে বললাম, না, এসব কিছু না। তুই টেনশন করিস না, আমার কিছুই হয় নাই। আমি আমার ছোট ভাইকে বললাম, ভাই আমি তোদের বাড়িতে বেশ কিছুদিন থাকব। আমার ছোট ভাই বলল, আপু কিছুদিন কেন? এটা তোর বাড়ি, তুই আমাদের এখানে সারা জীবন থাকবে। ভাইয়ের কথা শুনে মনে অনেক শান্তি পেলাম। মনে চিন্তা করলাম, আমার ভাই যেহেতু আমার জন্য পাগল, আমি আমার স্বামীর কাছ থেকে যা পাইনি আমি আমার ভাইয়ের কাছ থেকে তা নেব। ভাইয়ের সরলতা, মিষ্টি ব্যবহার, উদারতা যেন আমাকে অনেক পাগল করে ফেলছে। আমি যে অনেক দিনের ক্ষুধার্ত। একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম, আমার কি হবে এখন? আর কান্না করেছিলাম। ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে। আমার কান্না দেখে
সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার কাছে কান্নার তো কণ্ঠে জানতে চায়, কি হয়েছে আপু? আমাকে একটু বলবে? আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে, ভাইরে তুই আমার ছোট ভাই। তোকে যে আমি কি করে বলি? তোর দুলাভাই আমাকে আর তেমন ভালোবাসতে পারে না। তার অনেক সমস্যা। তার অনেক বড় সমস্যা। তার আমাকে ভালোবাসার মতো কোনো ফিলিংসেই থাকে না। সে আমাকে কোনোভাবেই কোনো তৃপ্তি দিতে পারে না। সে আমাকে কোনোভাবেই সুখী করতে পারে না। এখন আমি কি করি বল? ভাই, এই দুঃখ কি কারো কাছে বলা যায়? আমার মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভাই প্রথমে একটু চুপ হয়ে যায়। আমার ছোট ভাই যদিও বয়সে আমার থেকে ছোট। তার বয়স প্রায় 16-17 কাছাকাছি। সে সব বোঝে। সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আপু দুলাভাইকে ডাক্তার দেখাও। আমি বললাম অনেক ডাক্তার, কবিরাজ সব দেখিয়েছে। কিন্তু কোনো কাজ হয় নাই। বিয়ের আগেও নাকি তার এই রকম সমস্যা ছিল। তারপর অনেক ডাক্তার দেখিয়ে সে কোনো রকম ভালো হয়েছিল। কিন্তু ডাক্তার বলে দিছিল যে আপনার যদি পরবর্তীতে এই রকম সমস্যা হয় তাহলে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। আমি আমার ছোট ভাইকে বললাম, ভাইরে সে আর কোনোদিনও আমাকে সে সুখ দিতে পারবে না। আমার কথা শুনে তারও মন খারাপ হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম, এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে অনেক ভালো হবে। তাই আমি একটি পরিকল্পনা করে কান্না করতে করতে আমি তাকে ধরার চেষ্টা করলাম। সে একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। সে আমাকে বলল, দেখো আপু তুমি এত টেনশন করো না, দেখি কি করা যায়। তার এই কথা শুনে আমি বললাম, কি আর দেখবে তুমি? আমার এই সুখ কি তুই এনে দিতে পারবে? আমি এভাবে থাকতে পারবো না। স্বামীর ভালোবাসাটা আমার খুব জরুরি। ভাই, তুই এসব বুঝবে না। এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য। আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম। আমি মনে মনে ভাবছিলাম, আমার ভাই হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে। তাই আমি অনেক আনন্দ পেলাম। এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম। রাত হলে সে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আমার কাছে থাকত। আমি তো আমার ভাইকে ছোট্ট বাচ্চা মনে করতাম। আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করত। প্রতিদিন রাতে আমি আর আমার ছোট ভাই একসাথে ঘুমাই। কিন্তু আমার তো রাতে ঘুম আসত না। শুধু চোখে মনে অন্য কিছুর বাসনা। চোখের আমার পাশে আমার আপন ছোট ভাই শুয়ে রয়েছে। মাঝে মাঝে তার প্রতি লোভ চলে যায়। ভাইয়ের টকবেগে যৌবন প্রতি আমার লোভ চলে যায়। মনে হচ্ছে যেন আমি মোম আর সে আগুন। তার পাশে শুইতেই আমি যেন গলে যাচ্ছি এবং তাকে বারবার ছোঁয়ার চেষ্টা করছি। বাট মনের মধ্যে কিছুটা ভয়ও করছিল। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম, আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার তো ঘুম নাই। যখন অনুভব করলাম সে ঘুমিয়ে পড়েছে, তখন আমি তাকে নিয়ে এক অন্যরকম অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম। আমি যখন তাকে নিয়ে অন্যরকম কিছু করছিলাম তখন আমি লক্ষ্য করলাম সে ঘুম থেকে উঠে গেছে। সে ঘুম থেকে উঠে বলল, আপু, তুমি আমার সাথে কি করছো? আমি বললাম, ভাই, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। আমি অনেক দিনের উপোস। তোর দুলাভাই আমাকে অনেক দিন ধরে কিছু দেয় নাই। আমি খুব ক্ষুধার্ত। আমি খুব পিপাসিত। ভাই তুই আমাকে একটু শান্তি কর। আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই। আমি বললাম, আপু, আমি তোমার আপন ছোট ভাই। আমি বললাম, ছোট ভাই তো কি হয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন কে ভাই, কে বাবা, কে কাকা তা ভাবার উপায় থাকে না। তখন একটি মাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে, আর তা হলো একটু শান্তি। প্লিজ ভাই কথা না বলে তুই আমাকে একটু শান্তি কর। আমার ছোট্ট ভাইকে আমি বাচ্চা মনে করে তার সাথে আমি একটু রোমান্টিক করতে গিয়েছিলাম। সে যখন প্রথম আমার ওখানে আক্রমণ করেছিল তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার মনে হয়েছিল একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল।
আমার সব কিছু ধুমড়ে মুচড়ে ফেলেছিল। সেদিন সে আমাকে অনেক সুখ দিয়েছিল বন্ধুরা। তার কিছুদিন পর বন্ধুরা, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই এবং আমি আমার ছোট্ট ভাইকেই স্বামীর মতো গ্রহণ করতে থাকি। বন্ধুরা, যে স্বামী না পারে কোনো মনের সুখ দিতে, না পারে অন্য কিছু, তার সাথে তো আর যাই হোক কেন সংসার হয় না। সবকিছু বাদ দিয়ে বন্ধুরা, এখন আমি আমার ছোট ভাইকেই সবার অন্তরালে স্বামী রূপে গ্রহণ করে নিলাম। আমি জানি না আমার এই জীবন কতদিন চলবে। বন্ধুরা, আমি ভুল করছি না, স্টিক করছি, তা অপানাদের উপর ছেড়ে দিলাম। নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তখন ক্লাস 5-এ পড়ি। গ্রীষ্মের ছুটিতে আমরা বরাবরের মতোই গ্রামে যেতাম, আমার মামার বাড়ি। সেখানে আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমার মামাতো ভাই তানিম, আমার থেকে বছর 2 বড়। তানিম ছিল একটু চঞ্চল, বোকা বোকা হাসি দিত, আর মাঝে মাঝেই আমার নাম বিকৃত করে ডাকত, মুনু গো। অত সবাই জানত আমার নাম মুনতাহিনা। প্রথম দিনই পৌঁছেই দেখি তানিম উঠানে আম গাছে উঠেছে। আমাকে দেখে চেঁচিয়ে বলল, এই যে মুনু এসেছে, আম খাবে। আমি রাগ করে বললাম, আমার নাম মুনু না। সে হেসে আম ছুঁড়ে দিল, আর আমিও ধপ করে ধরে ফেললাম। এভাবে আমাদের শুরু হলো গ্রীষ্মের ছুটি। আমরা প্রতিদিন সকালে উঠেই হাঁটতে যেতাম, মাঠে পাটো খেতে, লুকোচুরি খেলতাম, পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। আমি তানিমকে বলতাম, তুই বড় হয়ে কি হতে চাস? সে বলতো, পাইলট, আকাশে উঠব, তোরে নিয়ে উড়ে যাব। আমি বলতাম, মিথ্যা কথা, আমাকে রেখে ফ্লাইট ধরবি। সে কাঁধে হাত রেখে বলতো, তুই আমার ক্যাপ্টেন, আমি তোকে ছাড়া কোথাও যামু না। গিয়ে এমন হাজারো খুনছুটি, দুষ্টুমি আর নির্ভেজাল ভালোবাসায় ভরা ছিল আমাদের সেই ছুটির দিনগুলো। একদিন দুপুরে আমরা পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। আমি একটু হোঁচ খেয়ে পড়ে যাই। তানিমই তখন আমাকে টেনে তুলেছিল। চোখে পানি চলে এসেছিল আমার, কিন্তু তানিম বলেছিল, মেয়েরা কাঁদে না, তুই তো আমার সাহসী ক্যাপ্টেন। আমি সেদিন হাসতে হাসতেই কেঁদেছিলাম। সেই প্রথম বুঝি কেউ পাশে থাকলে ব্যথাও হালকা লাগে। আস্তে আস্তে ছুটি শেষ হতে লাগল। আমি চলে আসার আগের দিন আমরা আমাদের সিক্রেট প্লেসে খুগেলাম, পুরনো বটকাস্টার নিচে। সেখানে বসে আমি বলেছিলাম, তুই আমাকে ভুলে যাবি না তো তানিম? এক মুহূর্ত চুপ করেছিল। তারপর কাঁধ থেকে ওর প্রিয় নীল রঙের লোমালটা খুলে বলল, এইটা রাখ, এটা আমার ভালোবাসা। ভুলবি কি করে? বছর কয়েক কেটে গেছে সেই ছুটির পর। আমরা বড় হয়েছি। এখন তানিম পড়ে ঢাকায়, আমি চট্টগ্রামে। ফোনে মাঝে মাঝে কথা হয়, কিন্তু সেই নির্ভেজাল দিনগুলো আর ফিরে আসে না। মাঝে মাঝে সেই রুমালটা আমি আজও খুলে দেখি। তখন যেন বটগাছের ছায়া, আম গাছের ডাল, পুকুরের জলে ভেসে ওঠে আমাদের শৈশব। আজও চোখ বন্ধ করলে শুনতে পাই তানিবের কণ্ঠে, তুই আমার ক্যাপ্টেন, তোকে ছাড়া কোথাও যামু না। গিয়ে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ছুটিটা ছিল তখন, যখন আমি ক্লাস 5-এ। সেই ছুটি আজও আমার মনে গন্ধ ছড়ায়, কাঁচা আমের, কাদামাটির রোদে পোড়া খয়েরি। বিকেলের গন্ধ। আমরা প্রতি বছর গরমের ছুটিতে গ্রামে যেতাম, মামার বাড়ি। এবছর আমি একটু বেশি উত্তেজিত ছিলাম, কারণ আগের বছর স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছি, আর মা বলেছে, এইবার আমাকে 1 মাস থাকতে দেবে মামা। বাড়ি যেদিন পৌঁছালাম, দেখি উঠানে একটা লম্বা, রোদে পুড়ে বাদামি হয়ে যাওয়া ছেলে আম গাছ থেকে নিচে তাকিয়ে বলল, এই যে মনু এসেছে। আমি ততক্ষণে পিচঢালা রাস্তা থেকে কাদামাখা উঠানে পা রেখেছি। হুডি আর সানগ্লাস পরে বসন্তের গরমে ঘেমে একাকার। তাকে দেখে চিৎকার করে বললাম, তানিম, আমি তোকে একটুও মিস করিনি। সে হেসে বলল, মিথ্যা বলছিস, চোখে তো জল এসে গেছে। তানিম আমার মামাতো ভাই, আমার থেকে বছর
এক বড় কিন্তু ওর মতো বন্ধু আমি আর পাইনি। ও জেন ছিল এক পিচ্ছি দাদা, অদ্ভুত রকম দায়িত্বশীল, আবার দুষ্টামিতে আমার চাইতেও 10 গুণ এগিয়ে। সেই গ্রীষ্মের প্রথম কয়েকদিন আমরা সারা দিন শুধু খেলতাম। ভোরে উঠেই মাঠে দৌড়ো, আম গাছের নিচে বসে মাটির পাত্রে মুড়ি তেলমরিচ খাওয়া, আর দুপুরে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল। তানিম পাটো খেতে আমাকে নিয়ে যেত, বলতো, এই দেখ, এই পাটপাতার নিচে যোগ থাকে। কুতা ভয় পেয়ে বলতাম, আমি যাব না। সে বলতো, তুই কাঁদবি না তো, চলো, আমি হাত ধরে থাকব। ওর হাত শক্ত করে ধরতাম। সেই ছোট্ট হাত ধরার অনুভূতিটা আজও আমার মনে গেঁথে আছে। একদিন আমরা পুরনো একটা বট গাছের নিচে বসেছিলাম। আমি তানিমকে জিজ্ঞেস করলাম, তুই বড় হয়ে কি হতে চাস? সে বলল, পাইলট, তোকে নিয়েই উঠব। আমি বললাম, তুই কি আমাকে ভুলে যাবি না বড় হলে? সে মাথা নেড়ে বলল, তুই আমার ক্যাপ্টেন, তোকে ফেলে কোথাও যামু। তখন বৃষ্টি নামে, হালকা গন্ধ আসতে থাকে মাটির, সেই গন্ধে যেন আমাদের শৈশব গেথে থাকে। তানিমের একটা বন্ধু ছিল রিফাত। ও আমাকে একদিন ইচ্ছা করে বলল, রিফাতের সাথে তুই মেশি কথা বলিস কে? আমি অবাক হয়ে বললাম, তুই কি নেশা করিস? সে মুখ ঘুরিয়ে চলে গেল, সারা দিন আর কথা বলল না। আমি মন খারাপ করে চুপচাপ বসেছিলাম পুকুর পাড়ে। হঠাৎ দেখি সে এসে পাশে বলল, তুই কি আমার সবচেয়ে ভালো বন্ধু না? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তুই কথা বলিসনি, আমি ভাবছিলাম তুই আর আমাকে পছন্দ করিস না। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ, অন্য কেউ তোকে মিলে সহ্য হয় না। সে প্রথমবার আমি যেন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে যাই। এটা কি বন্ধুত্ব ছিল, নাকি কিছু একটু বেশি? যেদিন আমার ফিরে আসার দিন আসে, আমি খুব কষ্টে নিজের ব্যাগ গোছাই। সকালবেলা আমরা বটগাছটার নিচে আবার বসি। আমি বলি, তুই কি আমাকে লিখবি? সে নিজের পকেট থেকে ওর প্রিয় নীল রঙের রুমালটা বের করে বলল, এইটা রাখ, এটা তোকে দেখলেই মনে পড়বে আমি কতটা তোকে ভালোবাসি। আমি হাসতে হাসতেই চোখ মুছলাম। সে খুব ধীরে বলল, তুই গেলে আমি একা হয়ে যাব। আমি তখন মৃদু গলায় বললাম, তুই আমার ছায়া, ছায়া তো কখনো ফেলে যায় না। অনেক বছর কেটে গেছে। এখন আমি ইউনিভার্সিটিতে, আর তানিম ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কাজ করে। মাঝে মাঝে ফোনে কথা হয়। জীবনের ব্যস্ততা আমাদের দূরে ঠেলে দিয়েছে, তবুও এখনও আমার ড্রয়ারে সেই নীল রুমালটা আছে। আমি কখনো খুব মন খারাপ করলে সেটাতে মুখ চাপা দিই, যেন পুরনো গন্ধটা ফিরিয়ে আনতে পারি। একবার হঠাৎ তানিম বলেছিল ফোনে, মনু, তুই এখনও আমার ক্যাপ্টেন। আমি আজও কোথাও যাই, তোকে মনের ভেতর নিয়ে যাই। ও সেই রাতে আমি ঘুমোতে পারিনি। সব মানুষ আমাদের জীবনে আসে না সারা জীবন থাকার জন্য, কিন্তু কিছু মানুষ আমাদের মনে থাকে সারা সারা জীবনের মতো। তানিম আমার মামাতো ভাই, আমার ছায়া, আমার শৈশবের সবচেয়ে আপন মানুষ। সে আমার হৃদয়ের এক স্থায়ী গল্প হয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমার আর আরিয়ান ভাইয়ার সাথে ঘটে যাওয়া গল্প, যা শুনে তোমাদের অনেক ভালো লাগবে। আমার নাম আরিয়ান, কলেজে পড়ি। আমাদের বাড়ির ঠিক পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি এসেছে। বৌদি নাম তার স্নেহা। স্বভাব শান্ত, মুখে সবসময় হালকা একটা হাসি লেগে থাকে। প্রথম দিনই আম্মু আলু পাঠালেন ওদের বাসায়, আমি নিয়ে গেলাম। দরজা খুলতেই স্নেহা বৌদি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি পাশের বাসার ছেলে না? এত বড় হয়ে গেছ? আমি একটু হেসে বললাম, আন্টি, বলছিলেন আলু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আরিয়ান খুই একটা কথাতেই ওর গলায় এমন কিছু ছিল যেটা আমার কানে লেগে রইল। তারপর থেকে মাঝে মাঝে বারান্দায় দেখা হতো। একদিন দুপুরে ক্লাস থেকে ফিরছিলাম, দেখি বৌদি একা ছাদে বসে সূর্য ডোবার থেকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, একা বসে আছেন? ও ধীরে মুখ ঘুরিয়ে বলল, সবাই ব্যস্ত হয়ে পড়ে, মাঝে মাঝে একা থাকতেই ভালো লাগে। আমি আর কিছু বলিনি, শুধু পাশে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখছিলাম। ওর গায়ে পড়েছিল হালকা নীল শাড়ি, চুল হাওয়ায় উঠছিল, আর আমি সেই মুহূর্তটা অনুভব করছিলাম। সেদিন থেকে আমাদের কথা বাড়তে লাগল।
বিনিময় হতো বই, রান্নার রেসিপি, গান, কিন্তু তার চেয়েও বেশি কিছু অদৃশ্য অনুভব। বিকেলবেলা হঠাৎ আকাশ কালো হয়ে এলো, মেঘ জমে গিয়ে হালকা বৃষ্টি নামল। আমি ছাদে গেলাম জামা শুকাতে। হঠাৎ দেখলাম বৌদি ছাদেই দাঁড়িয়ে আছে, ছাতা ছাড়া, বৃষ্টিতে একদম ভিজে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বৌদি, আপনি ভিজছেন কেন? সে হেসে বলল, অনেকদিন পর মন চাইল বৃষ্টিতে একটু ভিজি। ছোটবেলায় তো এমন করতাম প্রায়। এখন আর সময় পাই না, গিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি যেন সিনেমার কোনো দৃশ্যে আছি। বৌদির শাড়ি ভিজে গিয়ে শরীরে লেপ্টে আছে, চুল থেকে জলের ফোঁটা পড়ছে এক করে। কিন্তু ওর মুখে সেই চেনা শান্ত হাসিটা। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভিজবে না? আমি একটু লজ্জা পেলাম, হঠাৎ যেন নিজেকে বাচ্চা মনে হলো, কিন্তু তবুও ছাতা ফেলে রাখলাম। বৃষ্টির নিচে একটু এগিয়ে গেলাম ওর পাশে। আমরা দুজন দাঁড়িয়ে রইলাম, কোনো কথা নেই, শুধু চোখের ভাষা। চারপাশে শহর নিস্তব্ধ, বৃষ্টি পড়ছে, আর আমার বুকের ভিতর একটা অচেনা অনুভূতি ধীরে ধীরে জমাট বাঁধছে সেদিন। আমি বুঝেছিলাম, সব ভালোবাসার শব্দ দিয়ে শুরু হয় না কিছু, ভালোবাসা শুধু অনুভবে গাঁথা থাকে। বৃষ্টির সেই বিকেলের পর বৌদির সাথে আমার কথাবার্তা একটু বদলে গেল। সে আর আগের মতো শুধু খাও, জামাটা শুকাও, তাড়াতাড়ি পড়তে বসো, খুসুব বলতো না। সে এখন মাঝে মাঝে জিজ্ঞেস করত, আজ দিন কেমন গেল তোমার? মনটা ভালো আছে তো? আমি বুঝতাম ও আমার যত্ন নিচ্ছে, কিন্তু এটা কেবল আত্মীয়তার সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, কিছু একটা বদলাচ্ছে। সেদিন সন্ধ্যায় ও আমাকে ডেকে বলল, আরিয়ান, ছাদে এসো একবার। আমি উঠলাম। ছাদে একটা ছোট্ট টেবিলে 2 কাপ চা রাখা, বিস্কিট, আর বৌদি দাঁড়িয়ে চুল খোলা হালকা রঙের একটা সালোয়ার কামিজে। সে বলল, তোমার জন্য বানালাম, আজ আমারও খুব একা একা লাগছিল। গু আমি চুপ করে ওর পাশে বসে পড়লাম, হাতে চায়ের কাপ, মুখে নাওয়ালা হাজার কথা। সন্ধ্যার আলো মিশে যাচ্ছিল মায়ায়, আর আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো না ফুরায়। আমরা দুজন চুপচাপ বসেছিলাম। হঠাৎ বৌদি ধীরে ধীরে বলল, আচ্ছা আরিয়ান, ভালোবাসা কি একবারই হয় জীবনে? আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। ওর চোখে কিছু ছিল, বেদনা, না বলা আকাঙ্ক্ষা, আর এক ধরনের ভরসা, যেন আমার কাছেই সে উত্তর খুঁজছে। আমি বললাম, ভালোবাসা হয় যতবার মনে হয় এবারটা সত্যি, হয়তো একবারই আসে ঠিকঠাক করে। কি? বৌদি হেসে ফেল, খুব নরম, খুব বিষণ্ণ একটা হাসি। সে কিছু বলল না, কিন্তু আমার মনে হলো আজ সে আমার উত্তর পেয়েছে। আর আমি সেই সন্ধ্যায় নিজের মনে স্বীকার করেছিলাম, আমি বৌদিকে একটু একটু করে ভালোবেসে ফেলছি, খুব নিঃশব্দে। সেই সন্ধ্যায় আবারও ছাদে দেখা হলো। বৌদির মুখে আজ অদ্ভুত নীরবতা, চোখে ক্লান্তি, আর কিছুটা লুকানো অস্থিরতা। আমি বললাম, সব ঠিক তো? মনটা এত ভারী কেন? আজ সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আজ রাতে বিদ্যুৎ চলে যেতে পারে, তুমি কাছে থাকলে ভালো রাখবে। কেমন একটা নিরাপত্তা লাগে তোমাকে পাশে পেলে। কেউ আমার বুক কেঁপে উঠল। আমি মাথা নাড়লাম, আছি আমি তো আছি। ক্ষীরাত নেমে এলো, বাড়ির আলো নিভে গেল, এক ঝটকায় বিদ্যুৎ চলে গেল, যেমনটা ও বলেছিল। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের হালকা আলো পড়ছে। ঘরের কোণে বৌদি ধীরে ধীরে এসে আমার পাশে বসো, নিঃশব্দে। নিঃশ্বাসগুলো যেন শুনতে পাচ্ছি। আমাদের দুজনের মাঝখানে কোনো শব্দ নেই, কিন্তু অনুভব সে যেন হাজার কথার চেয়ে শক্তিশালী। হঠাৎ বৌদি আমার হাত ধরে বলল, আজ খুব একা লাগছে। আরিয়ান, তুমি আছো তো? আমি হাতটা আরও শক্ত করে ধরে বললাম, আছি, সব সময়, যতক্ষণ তুমিও চাও। ও বৌদি কাপা গলায় বলল, সব কিছু ছেড়ে যদি কখনো কারো কাঁধে মাথা রাখতে হয়, আমি চাই সেটা তুমি হও। আমার চোখে জল চলে এলো। আমি বললাম, আমি কাউকে কথা দিই না, কিন্তু তোমার জন্য সব কিছু নিঃশব্দে দিয়ে দিতে পারি। কি চাঁদের আলো! আমি দেখলাম ওর চোখে শান্তি এসেছে, আর মুখে একটুখানি হাসি। আমাদের চারপাশে অন্ধকার ছিল, কিন্তু মনে এক নতুন আলো জ্বলে উঠেছিল। সেই সন্ধেটা ছিল একদম শান্ত। বৌদি বারান্দায় বসে কফি খাচ্ছিল, আমি পাশেই দাঁড়িয়েছিলাম। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে বেশি বলছিল।
আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, ওর পাশে বসে বললাম, আজ তুমি খুব চুপচাপ, ঠিক আছো তো? ও একটু হেসে বলল, হয়তো কিছু কিছু অনুভূতি শব্দ দিয়ে বোঝানো যায় না, তাই চুপকুপ। আমি কফির কাপটা ওর হাত থেকে নিয়ে বললাম, তাহলে আজ তুমি কফিটাও ভাগ করে নাও আমার সাথে গিয়ে। ও কিছু বলল না, কিন্তু চোখে যেন অজস্র না বলা কথা চোখে চোখ রেখে আমরা শুধু বসে থাকলাম, নীরব, কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসা যেন ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল হৃদয়ের গভীরে। হাওয়ার টানে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি হেসে বললাম, এই চুলগুলো সব সময় এমনই, একরোখা, তোমার মতোই। কি, ও এবার হেসে ফেল। সেই হাসি একেবারে প্রাণ থেকে উঠে আসা। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে আর কোনো পর্দা ছিল না। কেউ কিছু বলেনি, কিন্তু স্পষ্ট ছিল এই সম্পর্কটা আর বন্ধুত্বের সীমাই নেই। সেই সন্ধ্যার পর বৌদির সঙ্গে কথার গভীরতা যেন বেঁধেই চলছিল। এখন আর ছোটখাটো কথাবার্তা নয়, আমরা নিজেদের ভিতরের অনুভূতির কথাগুলো বলতে শিখছিলাম। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে, আমি ঘরে বসে একটা কাজ করছিলাম। হঠাৎ বৌদি এসে বলল, তুমি একা আছো তো, একটু বসি পাশে? আমি একটু চমকে গেলাম। ওর চোখে ছিল অনুরোধ, আর মুখে এক ধরনের ক্লান্তি। বললাম, এসো, কি হয়েছে? ও ধীরে ধীরে আমার পাশে বসে বলল, তুমি জানো, আমি অনেক কিছু বলতে চাই কিন্তু পারি না। তোমার সামনে এলেই বুকটা হালকা লাগে। এই যে একসাথে বসে থাকি, এটা আমার শান্তিখো। আমি মাথা নিচু করে ওর দিকে তাকালাম। বুকের মধ্যে একটা কাঁপুনি, কিন্তু মুখে কিছু বললাম না, শুধু পাশে বসে রইলাম, শব্দহীন, কিন্তু অনুভব। মা, ও আমার হাতের দিকে একবার তাকাল, তারপর হালকা করে বলল, তুমি যদি পাশে থাকো আমি ভয় পাই না। আমার চোখ ভিজে গেল, তবে সেটা আনন্দের বোঝার, একসাথে অনুভব করার অনুভূতি। সেদিন আমরা কোনো কথা না বলেও অনেক কিছু বলেছিলাম। সকালটা বেশ গরম ছিল। বৌদি সেই ভোরেই উঠেছিল, রান্নাঘরের কাজে। আমি জানতাম ও নিজে শরীরের যত্ন খুব একটা নেয় না, বৌদি বলেছিল। আরিয়ান বাজারে গেলে একটু কলা নিয়ে এসো। তো মা বলেছিল, পাকা কলা নাকি শরীরের জন্য ভালো। ও, আমি মাথা নেড়ে রওনা দিলাম বাজারের দিকে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, বৌদি কতটাই বাঁচায়, একটু খেয়াল, একটু যত্ন, আর আমি তো এই ছোট ছোট চাওয়াগুলোতেই খুঁজে পাই একটা আশ্রয়। ফিরে এসে কলার থলে বাড়িয়ে দিতেই বৌদি একটু চমকে উঠে বলল, আরে, এত সুন্দর পাকা কলা এনেছ। আমি হেসে বললাম, তোমার জন্য তো বাছাই করেই আনতে হলো। খুব, বৌদির চোখে এক শিউরি ধরনের প্রশংসা ছিল, যেটা সে মুখে বলে না, কিন্তু আমার মন ঠিক টের পায়। বিকেলে সে নিজ হাতে সাথে এক গ্লাস ঠান্ডা দুধ আর দুটি কলা কেটে আমার সামনে এনে রাখল। বলল, এইবার তুমি খাও, শুধু আমি খেলে হবে না ঘি। আমরা একসাথে সেই কলা খেলাম। দেখতে সাধারণ, কিন্তু সেদিন সেটা ছিল ভালোবাসা, যত্ন আর নীরব বোঝাপটার একটা স্বাদ। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। বৌদি চুপচাপ বসেছিল বারান্দায়, হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা। হাওয়ার মাঝে ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে, উঠছিল, আর আমি দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম ওর দিকে। সে চোখ তুলে বলল, এভাবে তাকিয়ে থাকলে চায়ের স্বাদই আলাদা হয়ে যায় জানিস। আমি একটু হেসে বললাম, তাহলে আজ আমিও চাই তোমার হাতের চা আর তোমার পাশে একটু বসার অধিকার। উষে চুপ করে হাসল, আমার হাতে কাপটা তুলে দিল, আর বলল, তুই পাশে বসলে আর চায়ে চিনি দিতে হয় না। খেয়ে আমরা পাশাপাশি বসে চা খেলাম, চুপচাপ, কিন্তু হৃদয় জোড়া অনুভবের শব্দে ভরা। তারপর হঠাৎ সে আমার দিকেই ঘুরে বলল, আজ তুই থাক, অযোগের। দিনটা শুধু তোর আর আমার হোক। ইব, আমার বুকটা কেঁপে উঠল। আমি ওর হাতটা ধীরে করে ধরলাম। সে চোখ বন্ধ করে একটুখানি এগিয়ে এলসেই। নীরব বিকেলে একটুখানি চুমুক নিঃশব্দের সমস্ত অনুভবের উত্তর হয়ে উঠল। না কিছু বলিনি কেউ, কারণ আমরা জানতাম ভালোবাসার শব্দে নয়, মুহূর্তে গাথা থাকে। তারপর দিনগুলো পাল্টেছে, জীবন এগিয়েছে নিজস্ব গতিতে, কিন্তু সেই এক বিকেল চায়ের কাপে চুলে বাতাসে নীরব চুমুকে যা লেগেছিল তা আর কখনো মোছা যায়নি, ভালোবাসার শব্দে নয়, অনুভবে লেখা হয়, আর আমরা দুজন সেই লেখার পাঠক হয়ে বেঁচে আছি আজও।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।